আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ইন্টারমিডিয়েটে আছো কমার্সে, তাদের জন্য আমরা আজকে আবারও করছি রেয়ামিল চতুর্থ অধ্যায়। অঙ্কটি এসেছে চট্টগ্রাম বোর্ড 2022-এ। অঙ্কটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেখো, এখানে বলছে রকি ট্রেডার্সের 2021 সালের 31 ডিসেম্বর তারিখের খতিয়ানের উদ্বৃত্ত সমূহ নিম্নরূপ। এখানে কিছু হিসাবের শিরোনাম দেওয়া আছে, মজুদ পণ্য থেকে শুরু করে বিক্রয়, হাতে নগদ, এরকম অনেকগুলোই আছে। আমি সবগুলো পড়ছি না, কি চেয়েছে আগে সেটা দেখবো। বলছে রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এমন দফা সমূহের পরিমাণ নির্ণয় করো। অন্তর্ভুক্ত হবে না অর্থাৎ রেয়ামিলের মধ্যে আসবে না। এখন খেয়াল করেন, আমি কিন্তু আপনাদের একটা চার্ট দিয়েছি যেগুলো রেয়ামিলে আসে না। তো আমি সমাধান করছি, একটু খেয়াল করেন। ক নাম্বারে কি বলছে? যে সকল দফা রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, নাকি বা আসবে না, যে দফাগুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। হবে একটু দেখি, এটা কোনো নির্দিষ্ট ছক নয়, জাস্ট আমরা লেনদেনটা সাজিয়ে গুছিয়ে লেখার জন্য এটা করেছি। দেখেন, প্রথমে মজুদ পণ্য 1/1/2021 অর্থাৎ প্রারম্ভিক মজুদ পণ্য। আমরা জানি প্রারম্ভিক মজুদ পণ্য রেয়ামিলে আসে, সমাপনী মজুদ পণ্যটাই কি হয়, রেয়ামিলে আসে না। তবে একটা কথা, যদি অঙ্কে সমন্বিত ক্রয় থাকে তখন আবার কি সমাপনী মজুদটাই আসে, প্রারম্ভিকটা আসে না। এই অঙ্কের মধ্যে কোনো সমন্বিত ক্রয় নাই, তার মানে এটা রেয়ামিলে আসবে। সো এটা নিয়ে কোনো সমস্যা নেই। বিক্রয় হাতে নগদ, হাতে নগদ আছে 1/1/2021 অর্থাৎ বছরের শুরুতে হাতে নগদ। শুরুতে যদি হাতে নগদ থাকে, শুরুর প্রাপ্য হিসাব, শুরুর প্রদেয় হিসাব, এগুলো কি রেয়ামিলে আসে না, তাহলে এটা আসবে না। প্রথমে কি এখানে আমি একটু লিখে দিই বিবরণ। এখানে কি টাকা, তাহলে আমরা লিখবো কি হাতে নগদ, হাতে নগদ 1/1/2021। দেখেন তো হাতে নগদ কত, 25,000 টাকা না? 25,000 টাকা। এরপরে ক্রয়, ব্যাংক জমা, অতিরিক্ত প্রাপ্য হিসাব, বই ফেরত, প্রদেয় হিসাব, মূলধন, মজুদ পণ্য। মজুদ পণ্য 31/12/2021 অর্থাৎ সমাপনী মজুদ পণ্য। আমরা জানি কি সমাপনী মজুদ পণ্য রেয়ামিলে আসে না। তাহলে দেখেন এখানে লিখবো কি মজুদ পণ্য 31/12/2021। কত টাকা আছে মজুদ পণ্য? 90,000 টাকা, তাই না? আচ্ছা, এরপরে শিক্ষানবিশ ভাতা, ব্যাংক জমা, অতিরিক্ত সুদ, আসবাবপত্র, হাতে নগদ, সম্ভাব্য দায়। আমরা জানি কি সম্ভাব্য আয় বা দায় রেয়ামিলে আসে না, তাই না? সম্ভাব্য সম্ভাব্য দায় তিনটা মিলে কত হয় একটু যোগ করবেন। 95,000 টাকা। 95। আর কিছু নাই, যেহেতু বকেয়া, ভাড়া, বাচ্চাকে প্রদত্ত ঋণ, অগ্রিম বেতন, উত্তোলন, এগুলো সাধারণত রেয়ামিলে আসে, সাধারণত না সবসময় আসে। তো যেগুলো আসে না সেগুলো আমরা লিখছি। তাহলে মোট কত টাকা হয় একটু দেখেন তো। 2,10,000 টাকা। তো ক নাম্বারে কি আপনাদের কারো কোনো সমস্যা আছে? ক নাম্বারে নিয়ে কোনো সমস্যা আছে? নাই। এবার দেখেন খ নাম্বারে আমাদের বলছে একটি রেয়ামিল প্রস্তুত করো। তো আমরা কি করব, আগে একটা রেয়ামিলের ছক টানবো। তো আমরা কি করছি, রেয়ামিলের ছকটি তৈরি করে ফেলছি। সেই সঙ্গে দেখেন আমরা রেয়ামিলের একটা রুলসও লিখছি যে সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট আর আয় দায় মূলধন কি হয়, ক্রেডিট। একটু খেয়াল করি, আপনাদের যোগ বিয়োগের দায়িত্বটা দিয়ে হচ্ছে। প্রথমে কি আছে, মজুদ পণ্য আছে না? আচ্ছা, মজুদ পণ্য কত টাকা? প্রথমে দেখেন প্রারম্ভিক মজুদ পণ্য অবশ্যই রেয়ামিলে আসে। মজুদ পণ্য 1/1/2021। মজুদ পণ্য কি প্রারম্ভিক মজুদ পণ্য কি ব্যয় না? কত টাকা ব্যয় হলে কি ডেবিট, কত টাকা? 45,000 টাকা। তারপরে কি আছে, বিক্রয়, তাই না?
বিক্রয় আমরা কি জানি, বিক্রয় আয় না? আয় হলে কি হবে, ক্রেডিট কত টাকা, 2,40,000 টাকা। এরপরে 3 নম্বরে দেখেন আছে হাতে নগদ। হাতে নগদ 1/1/21 মানে প্রারম্ভিক হাতে নগদ। আমরা জানি কি প্রারম্ভিক হাতে নগদ রেওয়া মিলে আসে না, যেটা আমরা ক নম্বরে অলরেডি করে ফেলছি। তারপরে আছে কি ক্রয়, খেয়াল করেন ক্রয় কত টাকা, ক্রয় একটা ব্যয় 2,10,000 টাকা, তাই না? আচ্ছা, এরপরে আছে ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত আমাদের জন্য দায়, এটা একটা চলতি দায়। কত টাকা দায় হলে কি হবে, আমরা নিয়ম অনুসারে 17,500 ক্রেডিট নাকি। তারপরে দেখেন প্রাপ্য হিসাব, সরি এখানে 5 নাম্বার হবে। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব আমাদের জন্য একটা সম্পদ না, সম্পদ। দেখেন প্রাপ্য হিসাব সম্পদ কত টাকা, 10,500 সম্পদ বলে এটা কি হবে, ডেবিট হবে। তারপরে দেখেন বহি ফেরত, বহি ফেরত, বহি ফেরত বলতে ক্রয় ফেরত বোঝানো হয়। তাহলে ক্রয় করলে একটা ব্যয় ডেবিট, তাহলে ক্রয় ফেরত এবার কি হবে, ক্রেডিট হবে 4,500 টাকা। তারপরে দেখেন প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব দায় না, দায় কি হবে সব সময় ক্রেডিট। প্রদেয় হিসাব কত, 42,000 টাকা। আচ্ছা, এরপরে আছে কি মূলধন। আমরা জানি কি মূলধন কি ক্রেডিট হয় না সব সময়, নিয়ম অনুসারে আমি লিখেই দিছি নিয়ম, 3,06,000 কত টাকা, 3,06,500। এরপরে দেখেন আছে মজুত পণ্য, 31/12/2021 অর্থাৎ সমাপনী মজুত পণ্য। আমরা জানি কি সমাপনী মজুত পণ্য রেয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। এরপরে আছে শিক্ষানবিশ ভাতা, খেয়াল করেন শিক্ষানবিশ, শিক্ষানবিশ ভাতা, শিক্ষানবিশ ভাতা দেখেন শিক্ষানবিশ সেলামি আমাদের জন্য আয়, আর শিক্ষানবিশ ভাতা কি একটা ব্যয়। ব্যয় হলে কি হবে, ডেবিট হবে কত টাকা, 9,000 টাকা। এরপরে ব্যাংক জমাতিরিক্তর সুদ, ব্যাংক জমাতিরিক্তের সুদ, ব্যাংক জমাতিরিক্তের সুদ আমাদের জন্য একটা ব্যয়, তাহলে ডেবিট 1,500 টাকা। তারপরে খেয়াল করেন আছে কি আসবাবপত্র, তাই না? এই আসবাবপত্র কি বলেন, একটা সম্পদ না, স্থায়ী সম্পদ আসবাবপত্র, কিন্তু আসবাবপত্র একটা সম্পদ। কত টাকা তাহলে, ডেবিট 2,04,000। তারপরে দেখেন আছে হচ্ছে হাতে নগদ। হাতে নগদ হচ্ছে 31/12/2024, যেটা রেয়া মিলে আসে না। প্রারম্ভিক সরি আসে, প্রারম্ভিক হাতে নগদটা রেয়া মিলে আসে না, সমাপনী হাতে নগদ রেয়া মিলে আসে। তাহলে এখানে লিখবো কি হাতে নগদ, হাতে নগদ কত, 31/12/2021। হাতে নগদ আছে কত, 15,000 টাকা, তাই না, 15,000 টাকা। এই আপনি একটু ক্রেডিট দিকে যোগ করেন, আপনি ডেবিট দিকে যোগ করেন, হ্যাঁ। তারপরে বলছে সম্ভাব্য দায়, সম্ভাব্য দায়, দায় আমরা কি জানি রেয়া মিলে আসে না। তারপরে বকেয়া ভাড়া, খেয়াল করেন বকেয়া, বকেয়া ভাড়া, বকেয়া ভাড়া আমাদের জন্য কি একটা দায়, 3,500 টাকা। দায় হলে কি আমাদের নিয়ম অনুসারে এই যে ক্রেডিট, আমি এখানে তো রুলস লিখেই দিয়েছি। তারপরে দেখেন 14 10% বাদশাকে প্রদত্ত ঋণ, তাই না, 10% বাদশাকে প্রদত্ত ঋণ, 10% বাদশাকে প্রদত্ত ঋণ, এটা হচ্ছে আমাদের জন্য এক প্রকারের বিনিয়োগ। এই এন্ট্রিটা একটু ভালো করে বুঝেন। আমাকে একজন প্রশ্ন করছে যে স্যার, এটা আমাকে অনলাইনে প্রশ্ন করছে, স্যার
10% বাদশাকে প্রদত্ত দিন। বর্তমান সময় তো স্যার রাজা বাদশা নাই, তাহলে আমি বাদশাকে কিভাবে ঋণ দিব স্যার? আসলে এইটা বাদশা বলতে কোনো রাজা বাদশা না, বাদশা নামের কোন এক ব্যক্তিকে প্রদত্ত, মানে আমি তাকে দিয়েছি ঋণটা। আমি যদি কাউকে ঋণ দিই সেটা আমার জন্য কি বিনিয়োগ না? আমি নিলে আমার জন্য দায়, কিন্তু আমি যখন দিয়েছি তার মানে এটা আমার জন্যই কি একটা বিনিয়োগ। আর বিনিয়োগটা কি সম্পদ, সম্পদ হলে কি ডেবিট না? আচ্ছা, আপনি মনে হয় এই প্রশ্নটা করছিলেন। আচ্ছা, 15 নম্বরে দেখেন, 15 নাম্বার কি হচ্ছে অগ্রিম বেতন। অগ্রিম অগ্রিম বেতন কি আমাদের জন্য একটা সম্পদ না? অগ্রিম বেতন কত টাকা? 8,000 টাকা। তারপরে দেখেন উত্তোলন। উত্তোলন আমাদের নিয়ম অনুসারে কি ডেবিট না? এই যে আমি নিয়ম লিখে দিছি, উত্তোলন কত? 11,000 টাকা। একটু দুই সাইডে যোগ বিয়োগ করে আমাকে একটু বলবেন প্লিজ, মোট কত টাকা হয়? আমাকে একটু যোগ বিয়োগ করে বলেন তো। দেখেন যোগ বিয়োগ করলে কত হয় আমাকে একটু বলেন। দুই দিকেই 6,14,000 নাকি? খেয়াল করেন, ডেবিটে হচ্ছে যোগ করলে মোট 6,14,000, ক্রেডিটেও কত? 6,14,000। তার মানে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি আমাদের রেয়ামিটা সম্পূর্ণ হয়েছে। তো এরপরে আমরা গ নাম্বারে চলে যাব, বলছে চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য নির্ণয় করো। তো চলতি সম্পদ এবং চলতি দায়ের পার্থক্য নির্ণয় করার জন্য আমরা একটা ছক করে ফেলবো, খেয়াল করেন। তো আমরা অলরেডি ছক করে ফেলছি। আমি এবার আপনাদের একটু বলি, দেখেন চলতি সম্পদ, যে সম্পদটা নগদ বা সহজে নগদ অর্থে রূপান্তরিত করা যায় সেটাই হচ্ছে চলতি সম্পদ। যেমন কি সমাপনী মজুত পণ্য, হাতে নগদ, প্রাপ্য হিসাব, এগুলো। এছাড়া দেখেন বলছে চলতি দায় কি? চলতি দায় বলতে যে দায়গুলো নগদের মতো দ্রুত বা অল্প সময়ের মধ্যে পরিশোধ করতে হয় সেগুলোই হচ্ছে কি চলতি দায়। ঠিক আছে? তো দেখেন আমি একটু করছি, অঙ্ক যদি করি তাহলে এখন আরেকটা বিষয় আপনাদের বলি, অনেক এন্ট্রি আছে রেয়ামিলে আসে, অনেক এন্ট্রি আছে রেয়ামিলে আসে না। কোনটা আসলো আর কোনটা আসলো না ওইটার সঙ্গে চলতি সম্পদ বা চলতি দায় বাহির করার কোনো সম্পর্ক নেই। তাহলে মজুদ পণ্য প্রারম্ভিক আছে, এটা তো হচ্ছে কি আমাদের জন্য ব্যয়। আচ্ছা, সম্পদ না, বিক্রয় হাতে নগদ। হাতে নগদ এক এক মানে শুরুতে আছে শেষে আছে, আমরা শেষেরটা নিব। তার মানে আমরা একটু নিয়ে দেখেন হাতে নগদ, এখানে একটু তারিখ 31/12/2024। যেহেতু এখানে আছে হাতে নগদ এই জন্য আমরা এটা নিয়ে কত 15,000 টাকা না? 15,000। তারপরে দেখেন হাতে নগদ এর পরে কি আছে? ব্যাংক জমাতিরিক্ত আছে। ব্যাংক জমাতিরিক্ত কি চলতি দায় না? ব্যাংক জমা ব্যাংক জমাতিরিক্ত কত টাকা আছে একটু খেয়াল করে দেখেন, 17,500 না? 17,500। আপনারা অঙ্ক করানোর সময় যদি কারো সমস্যা থাকে সমস্যা বলবেন, এমনিতে কথা বলবেন না। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব কি সম্পদ না? চলতি সম্পদ। দেখেন প্রাপ্য হিসাব কত আছে? 10,500। বহি ফেরত এটা আসবে না? প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব কি দেখেন, প্রদেয় হিসাব চলতি দায় কত? 42,000 টাকা, তাই না? 42,000 টাকা। এরপরে হচ্ছে মজুদ পণ্য আছে, সমাপনী মজুদ পণ্যটা আমরা নিব। মজুদ পণ্য 31/12/2024। মজুদ পণ্য কত টাকা আছে দেখেন তো? 90,000 টাকা। এরপরে দেখেন আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে এখানে শিক্ষানবিশ ভাতা, ব্যাংক জমাতিরিক্ত সুদ, আসপত্র, হাতে নগদ তো দিছি, সম্ভব দায়, বকেয়া ভাড়া। বকেয়া ভাড়া কি আছে দেখেন, বকেয়া বকেয়া ভাড়া কি চলতি দায় না? 3,000 কত টাকা? 500 টাকা। তারপরে অগ্রিম বেতন, অগ্রিম বেতন হচ্ছে চলতি সম্পদ। কত টাকা আছে অগ্রিম বেতন একটু খেয়াল করি, অগ্রিম বেতন হচ্ছে 8,000 টাকা, তাই না? আর কোনো কি কিছু আছে দেখেন? আর কোনো কিছু নাই। তো এখন আমরা যোগ বিয়োগ করি, মোট চলতি সম্পদ কত? মোট চলতি সম্পদ, মানে মোট চলতি দায়। একটু যোগ বিয়োগ করে আমাকে বলবেন প্লিজ, এখানে যোগ করলে কত হয়?
1 লক্ষ মনে হয় বলা যাবে না, একদম অ্যাকচুয়াল অ্যামাউন্ট বলতে হবে। 1,23,500। এখানে কত? এখানে দেখেন 17,500, 42,000 এবং 3,500, তাহলে কত হচ্ছে? 63,000। আচ্ছা, তাহলে এখন দেখেন পার্থক্য কত, আমরা একটু পার্থক্য করব। আমাদের কি দুইটার পার্থক্য কত হয় একটু দেখেন তো। পার্থক্য হচ্ছে 60,500। এটা আমাদের অঙ্ক তো শেষ, তাই না? তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ইন্টারমিডিয়েট কমার্সের আছো, অনার্সের বিবিএ তে আছো, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং বা ফিনান্স ব্যাংকিং ডিপার্টমেন্ট, এছাড়া মাস্টার্সের স্টুডেন্ট আছো, তোমরা জানো যে আলিফ কমার্স একাডেমিতে প্রত্যেকটা ইয়ারের আলাদা আলাদা ব্যাচে স্টুডেন্টদেরকে পড়ানো হয়। তো তোমরা যারা পড়তে চাও, ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের পেজটিতে লাইক, কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবে বলে সবাই প্রতি আশা পোষণ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।